আজ 1 মার্চ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের অনিল বিশ্বাস দুজনেরই জন্মদিন। আমরা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। গত কয়েক মাস ধরে গোটা বাংলা, দেশের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্যের মানুষ একটা ট্রমার মধ্যে যাচ্ছে। এবং কালকেই তালিকা বেরিয়েছে। এই মুহূর্তে আমরা যখন এখানে অনুষ্ঠান করছি, তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ আতঙ্কগ্রস্ত, দিশেহারা। সে রাষ্ট্র হারা হবে, নাগরিকত্ব যাবে, দেশ ছাড়া হবে, কি হবে তারা জানে না। তাদের সাংবিধানিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে, সেটাকে সন্দেহের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে এটা আমাদের তাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে কোনো আনন্দ অনুষ্ঠানে মিলিত হইনি, যদিও জন্মদিন। একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা ধাবিত হচ্ছি। প্রবোধ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট আমরা ঠিক করলাম, এখানে অনেকেই ট্রাস্টের সদস্যরা আছেন, বিশেষত কমরেড বিমান বসু, কমরেড দীপক দাশগুপ্ত একেবারে প্রথম অবস্থা থেকেই এই ট্রাস্টের সদস্য। এই ট্রাস্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই যে প্রকল্প আপনারা দেখছেন, তারা তখনই সংগ্রহ করেছিলেন আমরা এখানে বুদ্ধদেব ভট্টাচার্য নামাঙ্কিত সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার এই ট্রমার কথা বললাম, এখানে একটা শিল্পী দীপালি ভট্টাচার্য এবং তার সহকর্মীরা, সহযোগীরা একটা ছোট একটা ইনস্টলেশন ভাস্করে। এই যে ভয়ের সংস্কৃতি, থ্রেট কালচার, যেটা আমরা সিএর সময় দেখেছি, যেটা আমরা অভয়কাণ্ডের সময় দেখেছি, এবং এটা হচ্ছে আজকে যে গণতন্ত্রের বিপন্ন তারই তো অংশ। মানুষকে ভয়ার্থ করে একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা উন্মুক্ত প্রাঙ্গণে আজকে মিলিত হয়েছি শপথ নেওয়ার জন্য। অন্যায়, অত্যাচার, ভয়, আতঙ্ক, সন্ত্রাস শেষ কথা নয়। আইন যখন অন্যায় পরিণত হয়, তখন প্রতিরোধটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে আমরা বলছি ইউনাইট অ্যান্ড রেজিস্ট। বিশ্বজুড়ে আজকে ইরানে দেখেছেন হামলা হচ্ছে, শিশুরা মারা গিয়েছে। আমরা প্যালেস্টাইনে দেখেছি, আর ভেনেজুয়েলার তো রাষ্ট্রপ্রধান সস্ত্রীকটাকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা বিশ্বজুড়ে মুনাফার জন্য এই অভিযান চলছে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটুকুও আমরা দেখছি হস্তান্তরিত হয়ে যাচ্ছে। তখন দাঁড়িয়ে আমাদের শপথ নেওয়ার কথা। এই জন্য আমরা এখানে কোনো আনন্দ অনুষ্ঠান করিনি। আমরা আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানো মানে দেশকে বাঁচানো। পশ্চিমবঙ্গে না বাঁচি, দেশ বাঁচবে না। পশ্চিমবঙ্গের মানুষের ঐক্য প্রতিষ্ঠিত না হয়, দেশের অনৈক্য এবং এই যে সম্প্রীতির অভাব, তার মোকাবিলা আমরা করতে পারবো না। বাংলাকে বাঁচানো মানে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, আমাদের সম্প্রীতি, তাকে বাঁচাতে হবে। এবং সেটা বিভাজিত মানে সবাইকে মিলেই দেখতে হবে। আমরা সেই আহ্বান আমার বুদ্ধ ভট্টাচার্য দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মকে তার মেধা, বুদ্ধি, শিক্ষা, অভিজ্ঞতা দিয়ে এই রাজ্যকে গড়ে তোলার জন্য, তার শিক্ষাকে, তার স্বাস্থ্যকে, তার সংস্কৃতিকে, তার রাস্তাঘাট, পথ, তার বাঁধ, তার সেচ, তার কৃষি, তার বাণিজ্য, তার আইটি, তার কারখানা, তার সংস্কৃতি চর্চা স্বাধীনভাবে সেটা করার আহ্বান জানিয়েছিলেন। সে সুযোগ করে দিচ্ছিলেন, সে অধিকার প্রতিষ্ঠা করছিলেন। আমরা গত 2 বছর ধরে চেষ্টা করেছি
তাহলে যে আমরা বাঁচাবো, কিভাবে বাঁচাবো? তাহলে কি আমাদের বিষয়? বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত মানুষজন আছেন, চর্চা করছেন, ভাবিত, চিন্তিত, তারা সবাই আমাদের রাজনীতির অনুসারী নয়, হওয়ার দরকারও নেই। কিন্তু একটা জায়গায় তো যেখানে আমরা এসে দাঁড়িয়েছি খাদের কিনারায়, সেখান থেকে আমরা ফিরবো কি দেবো? বঙ্কিমচন্দ্রের ভাষায় মা যা ছিলেন, মা যা হইলেন, আর মা যা হবেন। তাহলে বাংলা যা ছিল, বাংলা যা হলো, আর বাংলা যা হতে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের বাম বিকল্প কি, ভাবনা কি? আমরা বিকল্পের সন্ধানে করে চর্চা করেছি, অনেক মানুষজন তারা সহযোগিতা করেছেন, সেই সমস্ত ডেটা পয়েন্ট নিয়ে আমরা খসড়া তৈরি করেছি। আজকে সেটা ওখানে বলার কথা নয়। তাহলে সামনে আমাদের যে অভিযান হবে এই বাংলাকে বাঁচানোর জন্য, বাংলা মানুষকে বাঁচানোর জন্য, তার জন্য আমরা এখন আগে বলেছিলাম বিকল্পের সন্ধানে। আজ আমরা বলছি কিছুটা প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পরে বিকল্প ভাবনা। এবং বিকল্প ভাবনা আমরা যা ভেবেছি সেটা আমরা রাখবো পরে। আজকে সময় কম, রমজান মাস, একটু পরে ইফতারের আজান হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে শিল্পীরা এখানে পরিবেশন করেছেন, সঙ্গীত, কবিতা, আবৃত্তি সঞ্চালনা করেছেন যিনি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগে এই কাজটা সেরে নিচ্ছি। এবং যারা আমাদের আহ্বানে এখানে সারা দিচ্ছেন, আপনাকে জানেন, তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। এবং এই জন্য ফুল মালা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি না, তাদের বর্ণনা আমরা শুনবো, তাদের কথা আমরা শুনবো। এরপরে আমি আহ্বান জানাচ্ছি, এটাই ঠিক করুন খুবই গণতান্ত্রিক ভাবে শুরুটা কি করবো। ঠিক আছে। আমরা সকলেই আজকে খুব আনন্দিত মনে এখানে জড়ো হয়েছি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনকে স্মরণ করতে। বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এইরকম বহুমুখী ব্যক্তিত্ব খুব কম দেখা গিয়েছে। তিনি রাজনীতিক, তিনি লেখক, তিনি সমালোচক, তিনি চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র সমালোচক, একই সঙ্গে খেলাধুলা সম্পর্কে তার অত্যন্ত আগ্রহ। এই যে বহুমুখী একটা ব্যক্তিত্বের বিকাশ একজন রাজনৈতিক মানুষের মধ্যে ছিল, সেই সামগ্রিক দিকটাই আমরা বিবেচনা করব। কিন্তু অধিকাংশ মানুষই জানতে চান বুদ্ধদেব ভট্টাচার্য মূলত একজন রাজনৈতিক কর্মী, একজন মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গকে কোন পথের দিশা দেখাতে চেয়েছিলেন। আলোচনা আপনারা সকলে জানেন। আমার একদম ডান প্রান্তে রয়েছেন অর্থনীতির অধ্যাপক রতন খসনবিশ, তার পাশে রয়েছেন জহর সরকার। বহুদিন তিনি একজন প্রশাসক হিসেবে কাজ করেছেন, কেন্দ্রীয় তথ্য দপ্তরের সচিব ছিলেন। আমার বাম পাশে রয়েছেন একজন সার্থক কৃতিবিদ, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের বংশধর উত্তরসূরি, যাকে আমরা শহুরে বাউল বলে অনেকেই জানি। তার পাশে রয়েছেন আমার ছোট বোন অনিতা অগ্নিহোত্রী, প্রশাসক এবং সাহিত্যিক, এই সমন্বয় তার মধ্যে আছে। তার পাশে রয়েছেন ডক্টর অরুণ সিং। ইতিমধ্যে সাধারণ চিকিৎসা প্রার্থীরা, বিশেষ করে শিশু চিকিৎসার জন্য যারা খুব ব্যতিগ্রস্ত হতেন, তারা ওকে বোধহয় সকলে চেনেন। এবং কিভাবে তিনি যন্ত্রণা সহ্য করেছেন প্রশাসন পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সবটাই জীবনী তারা দেবেন। 15 মিনিট সময় প্রত্যেক বক্তার। প্রথম কথা যখন তারা চালু করবেন শুরুতে 10 মিনিট এবং শেষে গুটিয়ে আনার জন্য 5 মিনিট করে দেওয়া হবে। আমি প্রথমেই আহ্বান করব আমাদের সকলের পরিচিত বন্ধু জহর সরকার, তিনি প্রশাসক ছিলেন, তিনি তার সার্বিক দৃষ্টিভঙ্গি বুদ্ধদেব ভট্টাচার্য প্রশাসন সম্পর্কে পেশ করবেন। আমি সকলকে সম্মান জানিয়ে একটা কথা পেশ করব। আজকে আমি এই সভায় যে দাঁড়িয়ে আছি, সবচেয়ে বেশি অবাক হতেন বুদ্ধদেব বাবু। বিরাটির সামনে আছেন, উনি জানেন যে সবচেয়ে বেশি অবাক হতেন উনি। কেন?
ওনার সাথে অনেক বছর একসাথে কাজ করেছি, কাজের বাইরেও একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তর্ক করেছি, অনেক তর্ক করেছি, এমন তর্ক করেছি যে এখন কেউ এই তর্ক করতে চাইতো তাদের সন্দেশখানিতে বসতে কিন্তু উনি আমাকে সন্দেশখানি পাঠাচ্ছি। যাই হোক, এখন আমাকে, আমি ওনাকে ব্যক্তিগত সম্মান ছাড়াও আমাকে যেটা নিয়ে বলতে বলা হয়েছে এই বিষয়ে, সেটা হলো যে প্রশাসনের নিয়ে কি অবস্থায় দাঁড়িয়েছে রাজ্য, প্রশাসনিক দুরবস্থা। প্রশাসনিক দুরবস্থা বলতে গেলে আমি আসার সময় হঠাৎ নেটে দেখলাম, আমি প্রথমে শুরু করছি মেরুদণ্ড থেকে বা স্পাইনাল কর্ড স্টিল ফ্রেম যেটাকে বলা হয়, আইএসটি শুরু করা যায়। দেখলাম যে 41 জন অফিসারকে আজকে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করেছে, 41 জন অফিসারকে সারা ভারতবর্ষে চিহ্নিত করেছে সেক্রেটারি হিসেবে। ভারত সরকারের সচিব, এটা একটা ধরে নেওয়া যায় সবচেয়ে উচ্চপদস্থ সম্মান। তার চেয়ে বড় হলো যে তাদের প্রমাণ করতে হয় সারা জীবন কাজ করে ওই স্তরে আসতে, মানে সারা জীবনের রেকর্ড থেকে থাকতে। 41 জনের মতো বাংলা থেকে একজন, ভালো লাগে, গত বছর 0, তার আগের বছরও 0, এক। আর সর্বভারতীয় সবার নাম টাম দেখতে গিয়ে দেখলাম বঙ্গ সন্তান একজন, মধ্যপ্রদেশে। আমি অবস্থাটা কিন্তু মাধ্যমে বোঝাচ্ছি যে কোথায় গিয়ে আমরা দাঁড়িয়েছি। প্রশাসনিক মূল্যায়ন যখন করা হয়, কেন্দ্রীয় সরকার একা করে না, এটা মনে হয় কেন্দ্রীয় সরকার করছে, কিন্তু এর মধ্যে অনেক রকমের মাপকাঠি আছে যে দেখে করা হয়। অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের একটা কিছু কোথাও আমাদের দিয়ে একটা কিছু গন্ডগোল হচ্ছে রাজ্যে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমি যেটা বলবো সেটা হলো যে আরেকটি খবর দেখলাম যে 65 জন আইএএস সেক্রেটারি, 65 দপ্তর বা 66 দপ্তরের বংশকে আইএএস সেক্রেটারি, তাদের মধ্যে বাঙালি একজন আছে, অন্য রাজ্য থেকে, বাংলা থেকে প্রায় কেউ নেই, একজন আছেন, তিনি রিটায়ার করে যাচ্ছেন। 65 জনের মধ্যে একজনও নেই। আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম 5, 7, 10, 12 দেখেছি আমরা। তাহলে দিল্লিতে যদি প্রশাসনিক তাদের কোনো ছাপ না রাখতে পারে, প্রভাব না রাখতে পারে, শুধু এখানে দাঁড়িয়ে আমাকে আক্রমণ করা হচ্ছে বলে লাভটা কি? এটা একটা আমাদের তো কাঠামোতে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে সংঘাত হবে, চাষের সাথে আমাদের একসাথে যেতে হবে। এই অবস্থা থেকে শুরু করা যায়। আমি যে সময় চাকরি করেছি এখানে, তখন কিন্তু বাবু সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সংঘাত চলছিল, কিন্তু সংঘাত চলছিল আমি যা দেখেছি দুজন ভদ্রলোকের মাঝে, অর্থাৎ পুরো চরিত্রটাই পাল্টে যায়। আমার মনে আছে একবার একজন যারা বলেছিলেন যে একটা পড়া চিঠি দেখে বলে যে দল লিখেছে আমাদের কেন্দ্র থেকে, যেহেতু মনে হচ্ছে ওর কাজ তো লেখা, লিখবে না কি করবে, এই বলে এই ছিল ওটার। মানে সংঘাতের মধ্যেও ওকে দেখা হলো বলতে পারে যে দেখে আমাকে বলে কি হয়, তার মধ্যেও কিন্তু আমরা কাজ করে এসেছি। এই পজিশন কিন্তু আমাদের এত খারাপ হয়নি যে প্রতিটি ব্যাপারে শুধু যদি সংগ্রাম করে, তবে আজকে রাজকোষ খালি, যত কটি ঋণের বোঝায় যে কটি রাজ্য আছে 36-এর মধ্যে বাংলা 35 বা 34। আমি একবার 35 পেয়েছিলাম, একবার 34 পেয়েছি। খুঁজে দেখুন, আপনার নেট খুঁজে দেখুন, মানে চালানো অসম্ভব। খুব জিনিসটা হচ্ছে যে প্রশাসনে যারা আসে তারা একটা কড়া পরীক্ষা নিরীক্ষা দিয়ে আসে। আমাদের মধ্যে 2-4 ফসকে বেরিয়ে যায়, কিন্তু বাকিরা কিন্তু অনেক কষ্ট করে আসে। তাদের মনে অনেক রকমের এই হয়। তো তাদের সার্ভিসে আসার পরে কিন্তু তাদের একটা প্রফেশনাল এটিকেট আছে। আমি আমার মন্ত্রীকে সরাসরি বলবো, সূর্য বসে আছেন আমাদের মন্ত্রী ছিলেন, সেলিম স্যার ছিলেন, আমরা সরাসরি বলবো এইটি একদম এই হলো প্রথম কারণ, যে কেউ মুখ খুলে বলতে চাইছে না, তার বললেই সঙ্গে সঙ্গে তার গলা কাটা যায়। বেশ উদাহরণ দেবো, সুব্রত গুপ্ত, আমি নাম করেই বলছি। সুব্রত মতন, ডক্টর সুব্রত গুপ্তের মতন অত মেধাবী একটি ছাত্র, একজন অফিসার আমি খুব কম দেখেছি। শেষ 5 বছরে ওকে রাইটার্সের ধারে কাছে বা নবান্নের ধারে কাছে কোনোদিন কোথাও দেয়নি, এদিকে ছাড়বেও না।
দিল্লিতে না ছাড়ার এমন একটা প্রবণতা যে সেই নিয়ে হেডলাইন নিয়ে হচ্ছে। আর দিল্লিতে না ছাড়ার জন্য যেটা হচ্ছে, দিল্লিতে যখন ফাইলটি যায় একজনও কেউ নেই আমাদের হয়ে পড়ে, না তো কোনো মন্ত্রী আছে। আর ওই দল যারা মন্ত্রী এখান থেকে সৃষ্টি পেয়ে যাচ্ছেন তারা ছোটখাটো উপমন্ত্রী করছে, একজনও ক্যাবিনেট মিনিস্টার করেননি যার কাছে গিয়ে কথা বলা যায়। আমরা প্রভুর কাছে গিয়ে কথা বলতে পারতাম, এটাকে একজন উপমন্ত্রী হাফ মন্ত্রী করে দায়িত্ব দিয়েছে। এর সাথে সাথে যারা দেখা যাচ্ছে যে করাপশন, দুর্নীতি, এত দুর্নীতি, এত সভ্যভাবে দুর্নীতি হতে পারে না যদি প্রশাসন একটু জড়িত দেখায়। কোথাও না কোথাও কারণে তারা শরীর হতে হবে। কি হবে, কি হবে? এখান তো কোনো আমি তো 3 বার 4 বার রিটার্ন করি, কি হবে? সেইখানে গিয়ে তার চেয়েও বড় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দাগি দুর্নীতিগ্রস্ত অফিসারদের মুখ্য সচিব বদলি করা হচ্ছে একের পর এক। সেই রাজ্যে কার কার প্রবণতা, কার কার বুকের পাটা থাকবে, সোজা কথা বলবে। আমি কারোর নাম করতে চাই না, যারা জানেন তারা সকলেই জানেন। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আপনারা, আমার সঙ্গে মনে হচ্ছে অসীম বাবু, তারা অশোক মিত্র বলতেন যে তোমরা বিকেন্দ্রীকরণ করো, পঞ্চায়েতকে আরো মজবুত করো। আমরা 78 জানুয়ারিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন করলাম, এই বড় বড় ডালটা টিনের বাক্স। সেই প্রথম পঞ্চায়েত নির্বাচন করার পরে তারা বলে গেল যে আপনারা বলে গেলেন যে বিকেন্দ্রীকরণ করো। আজকে বিকেন্দ্রীকরণের যে অবস্থায় দাঁড়িয়েছে, এক একটি পঞ্চায়েতে যে টাকার অঙ্ক পড়ে আছে, তাতে কাজ কি হচ্ছে আমি জানি না, কিন্তু প্রতিটি জায়গায় বড় বড় গাড়ি আর বড় বড় বাড়ি, লোকে চোখটা হাসছে, এনে লোকে হাসছে, চোখটা হাসছে, কিন্তু কারো কিছু করার নেই, কারো কিছু করার নেই। তো এগুলো এগুলো কোনো রাগের কথা না, এগুলো দেখে দেখে বলার কথা। নারেগা আমি দিয়েছিলাম একবার, আমি নারেগার হয়ে রাজ্যের হয়ে বলতেও হয়েছে রাজ্যসভায়, ওরা বলেছে ডক্টর দিয়েছে, আমি বলেছি, কিন্তু সাথে গিয়ে একদিন আমি গিয়ে দেখলাম মুর্শিদাবাদে আমাকে ডাব্লিউএসএস অফিসার বলছে তার অর্ধেক জব কার্ড গো। তবে কেন্দ্র যেটা ধরেছিল তার পিছনে কিন্তু যুক্তি ছিল, গো মানে তারা কাজই হয়নি, বাদশাহ দিয়ে যাচ্ছে, এখন সেটাকে একটা বিরাট রাজ্য কেন্দ্র সংঘাতে পরিণত করে কতদিন চালানো। যা টাকা পশ্চিমবঙ্গ পেয়েছিল নারেগাতে, আমার যতক্ষণ না বন্ধ করলো তার সেই কিন্তু যে আপনার 3 বছর আগে অব্দি দেখেন যেগুলো ভারতবর্ষের সবচেয়ে বেশি টাকা কোথায় সে রাস্তা। এই যে সর্বব্যাপী একটা দুর্নীতি, এই হয় গিয়ে পাওয়া যায়। আর যেখানে খুব খুব অনেস্ট অফিসার আছে তারা উপরে গেছে, তারা বলতে চাইছে না, বললে কি ঝামেলা হবে। বিডিও লেভেলে আমি দেখেছি, কিন্তু এই আবহাওয়া থেকে আমাদের যদি মুক্তি না হয় এ রাজ্যের আর কোনো ভবিষ্যৎ ব্যাপারে স্পষ্ট করে দিচ্ছে। আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা কিভাবে তাদের প্রভাব বিশ্বাস করবেন না। আইন শৃঙ্খলা কিন্তু বাম আমলেও খুব একটা পুলিশের একটা চেষ্টা ছিল দহরম বহরম করার, আমরা চোখের সামনে লোকে টোকে গেলে, ওদের লোকেরা গেলে একটু বেশি ফাঁকি টাকি ধরতো ইত্যাদি। কিন্তু এখন একেবারে একটা যৌথ প্রজেক্ট। আমি গড়িয়াতে থাকি, আমি গড়িয়াটের ওসিকে তার ওরা 5 বার পাল্টালো 10 বছরে। ফোনে ধরে একটা কথা বলতাম, যখন 3 বছর ওদের কথা আমি এমপি হয়েছিলাম, তখনও ফোনে ঠিক করে কথা বলে। কিন্তু আমার যদি এমএলএ বা ওই কাউন্সিলরের সঙ্গীটিকে যায় ওসি বাবু দাঁড়িয়ে, তা সেখানে কাউন্সিলর বাবু 5টি ফ্ল্যাট হবে না। মানে একটা নৈরাজ্য চলছে যেখানে আমাদের প্রশাসনিক এদের আমাদের যদি তাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলছি না, আমি জানি যে প্রশাসনের মধ্যে প্রচুর ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে প্রচুর, কিন্তু একটা কোনো মনোবল হারিয়ে গেছে। আর নয়রন এই ধরুন যে কোনো থেকে জায়গায় আপনি সিভিক ভলেন্টিয়ার, ওদের সঙ্গে হোমগার্ড ছিল, এখন সিভিক ভলেন্টিয়ার শুনছি তারা নাকি বেছে বেছে আনছে। এই যে একটা সংমিশ্রণ হয়ে গেছে, একটি আমি লুম্পের কথাটি ব্যবহার করতে চাই না, তার আবার বাংলাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটি জাতির সাথে এবং একটি যন্ত্রের সাথে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একমাত্র উপায় হলো যে কোনো না কোনো ভাবে ওদের বুঝিয়ে দেওয়া যে আমাদের প্রতিবাদ কিন্তু সাময়িক নয়, আমাদের প্রতিবাদ কিন্তু আবেগের নয়। 14ই আগস্ট থেকে আমরা রাতে প্রতিবাদ করতে করি না, আমাদের প্রতিবাদটা কিন্তু দীর্ঘব্যাপী। আর সেটা আমার বড় ছোট মোটো বড় কথা হয়ে যাবে
আগামী ইলেকশনে যদি কোনো রকমে প্রতিটি কেন্দ্রে একজন করে যে কোনো দলের নির্ধারিত ক্যান্ডিডেট রাখা হয়। কিভাবে করলে আমি জানি না, আমি রাজনীতি দল অত মাঠটায় বুঝি না। যে কোনো দল তাদের উদ্দেশ্য হবে যে দুর্নীতি সবচেয়ে প্রথম যেটা আমাদের চোখে লাগছে, ক্ষয় করছে, ক্যান্সারের মতন রাজ্যটাকে নষ্ট করছে, আইএসডি এক দল তার ওখানে গিয়ে লুটতরাজ করে আসলে লুট করে 42 কোটি টাকা দিতে হয়েছে আইএসডি, এই রেকর্ডে আছে 42 কোটি টাকা দিতে হয়েছে। এই বন্ধ করে যদি করা যায় একমাত্র, কিন্তু কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে দেখতে হবে যেন সাম্প্রদায়িক শক্তি না ঢুকে যায় বাংলায়, ওটাও সামনে করতে হবে। এটা একটু খুব 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 কি বলবো, একটা খুব সূক্ষ্ম কাজ। এই কাজ আপনারা কি করে করবেন আমি জানি না, কিন্তু বাংলার মানুষকে আমি এই আবেদন করে বক্তব্য শেষ করতে বলবো। তাহলে তুমি যা বললেন মূলত দাঁড়াচ্ছে ঋণ মানে অর্থনীতির ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন করাপশন। আমাকে একজন উচ্চ পর্যায়ের আইএস অফিসার বলেছেন একটি আলোচনায়, শুনুন, মন্ত্রী যদি করাপ্ট না হয় তাহলে অফিসারদের করাপ্ট হতে একটু অসুবিধা হয়। আপনারা আমাদের বেলা থেকে দেওয়া লাগে, মন্ত্রীদের বলুন তারা যেন করাপশন না করেন। এটা তো আমাদের সমাজে পশ্চিমবঙ্গে এখন প্রবল প্রতাপান্বিত মন্ত্রীরা করাপশন সঙ্গে যুক্ত। যাই হোক, রতন আলোচনা করবেন ঋণ এবং বিকেন্দ্রীকরণের পর অর্থনৈতিক যে বিকেন্দ্রীকরণ, তার যে কুফলের কথা বললেন জগৎবাবু, এ সম্পর্কে আমরা রতনদার কাছ থেকে জানতে চাই। সময় শুরু। আমি অবশ্যই অন্যভাবে বলবো ঠিক করে এসেছিলাম, কিন্তু ভারত সরকার যেভাবে বিষয়টা রাখে, ধরুন আমার অনুযোগ প্রতি এই অর্থে যে প্রেসিডেন্সিতে উনি করেছেন গত সাক্ষাৎ, তো সেই জন্য এটা মাথায় রেখেই বুঝতে পারবেন। ওর বক্তব্যের কন্টিনিউশনে আমার কিছু কথা বলার আছে এবং সে কথাগুলো খেয়াল করবে। একটা হচ্ছে দুর্নীতি ইত্যাদি তো আছে, কিন্তু সর্বক্ষণ আপনি শুনবেন সমস্ত প্রচারে যে বাংলা এগিয়ে, অন্য রাজ্যের চেয়ে আমরা অনেক ভালো করছি, আমরা অনেক ভালো আছি, আমাদের ওদের বেকার কম, আমাদের এখানে আয় বেশি ইত্যাদি। এখন যারা বলেন তারা তো বলে যান, কিন্তু যারা শোনেন তারা সেগুলোকে একটু তলিয়ে দেখেন না। এইটা আমার সবসময় মনে হয়েছে, একটু তলিয়ে দেখে জিনিসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার সম্পর্কে আমরা যদি তথ্য দিতে পারি। এই যে মাথা পিছু বার্ষিক আয়, যেটা প্রথম ব্যারোমিটার, যা দিয়ে বোঝা যায় যে একটা রাজ্যের মানুষের গড় অবস্থা কিরকম, সে বার্ষিক মাথা পিছু আয়, এটাতে পশ্চিমবঙ্গের অবস্থান কি? পশ্চিমবঙ্গের অবস্থান এখন এই মমতা ব্যানার্জির রাজত্বে, বামরাজত্বে নয়, মমতা ব্যানার্জির রাজত্বে, ওটা দাঁড়িয়েছে উড়িষ্যার নিচে। উড়িষ্যার বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে 1,50,676 টাকা, 76 টাকা। পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে 1,39,442 টাকা। উড়িষ্যাতে একটা গড়পড়তা মানুষ বার্ষিক যে আয় করে, পশ্চিমবঙ্গের একটা গড়পড়তা মানুষ তার চেয়ে কম আয় করে। অথচ আমরা দুবেলা শুনবো এগিয়ে বাংলা, আমরা দুবেলা শুনবো পশ্চিমবঙ্গের ভয়ানক প্রগতির মুখ দেখছে। কিন্তু যদি আপনি তথ্য দেখেন, এবং এই তথ্যটা পাওয়া যায়, এটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের সাইটে গেলে পরেই আপনাকে পেয়ে যাবেন। এবং সেখানে আরো অবাক করা বিষয় জানবেন যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র, তেলেঙ্গানা, তার মধ্যে একমাত্র মহারাষ্ট্রে বামপন্থীর রাজত্ব উপরে ছিল, বাকিগুলো নিচে ছিল। এই সবকটা রাজ্য পরপর উৎসবকে টপকেছে। এবং এখন যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র 2,42,227 টাকা পার ক্যাপিটা পার হেড, তামিলনাড়ু 2,73,288 টাকা, মানে সবগুলোই পশ্চিমবঙ্গের তুলনায় বেশি আছে। একটা মনে রাখবেন, একটা অদ্ভুত ব্যাপার আরেকটু খেয়াল করার দরকার, মমতা ব্যানার্জি যাই বলুন না কেন, খুব সম্প্রতি একটা তথ্য বেরিয়েছে। সেই তথ্যটা পশ্চিমবঙ্গের মানুষ কিরকম খরচ করতে পারে তার একটা ছবি পাওয়া যায়। কেমন তারা খরচ করতে পারে, তাদের মান্থলি পার ক্যাপিটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কেমন, তার একটা হিসেব পাওয়া যায়।
আমি বক্তব্য খুব দীর্ঘ করব না। যারা এই বক্তব্যটা পেতে চান তারা এনএসএস এর একটা রিপোর্ট 592 পেজ 533, যেখানে গেলে পরে জিনিসটা দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গল প্রতিটি জায়গায় সর্বভারতীয় যা গড় তার চেয়ে নিচে অবস্থিত পার ক্যাপিটা মান্থলি পার ক্যাপিটা কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ মাসিক গড়পড়তা ভোগ ব্যয় করার ক্ষমতা কেমন, এটা দেখলে পরে বুঝি ওয়েস্ট বেঙ্গল গড়পড়তা ভারতবাসী যত খরচ করতে পারে তার চেয়ে নিচে পশ্চিমবঙ্গ অবস্থিত। অথচ শুনলে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। এই জিনিসটা আমার অবাক লাগে। বামপন্থীদের রুচি তার বেশি করে প্রচার করা, বেশি করে এটা মানুষের কাছে নিয়ে আসে এবং এটা বলা যে যদি আমরা হিসেব করি তাহলে দেখবো সমস্ত স্তরে সেলফ এমপ্লয়েড লোক ধরুন, রেগুলার ওয়েজ ওয়ার্কার ধরুন, রেগুলার স্যালারি পার্সন ধরুন, সেলফ এমপ্লয়েড ইন আরবান এরিয়া ধরুন, রেগুলার আরবান এরিয়া ধরুন, সব জায়গাতে পশ্চিমবঙ্গ হচ্ছে সর্ববর্তী গড়ের নিচে অবস্থিত। এই জায়গায় দাঁড়িয়ে একটা পরিষ্কার কথা হতো যে পশ্চিমবঙ্গ এত খারাপ শুনছে, অথচ উল্টো দিকে শুনতে পাই পশ্চিমবঙ্গে নাকি চাকরি বাকরি বেশ ভালো রকম আছে এবং এখানে আহ, আপনার এখানে নিয়োগহীনতার হার কম আছে। মানে যেটা ধরা হয়, 6 মাসের একটা হিসেব আছে আমাদের, সেই হিসেবে আনএমপ্লয়মেন্টের হিসেব করা হয়, সেই হিসেবে পশ্চিমবঙ্গে 2.2% লোক আনএমপ্লয়, আর সর্বভারতীয় সূচকে আছে সেটা 3.2%। মানে পশ্চিমবঙ্গে নিয়োগ বেশি, পশ্চিমবঙ্গে বেকারের হার কম। এখন আপনার গড়পড়তা আয় কম, আমি দেখালাম যে তাদের খরচ করার ক্ষমতা কম, অথচ আনএমপ্লয়মেন্ট মানে কি? মানে হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ আছে, সেই কাজে পয়সা নেই। মানে আপনি কর্ণাটকে যে কাজে 15,000 টাকা পাবেন, পশ্চিমবঙ্গে সেই কাজ করে আপনি 8,000 টাকা নিয়ে বাড়ি যাবেন। এবং পশ্চিমবঙ্গে আপনি যে কাজ করে আপনি ধরুন এক মাস প্রচন্ড পরিশ্রম করবেন এবং 12 বা 15,000 টাকা উপার্জন করবেন, অন্য রাজ্যে গিয়ে দেখেন তার 1.5 টাকা আপনি উপার্জন করতে পারছেন। সেই কারণে, অর্থাৎ এখানে আয় কম, এটাকে মাথায় রাখলে পরে আপনি বুঝতে পারবেন কেন তারা কম কম খরচা করতে পারে। এটাকে মাথায় রাখলে বুঝতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা কনজাম্পশনের, পার ক্যাপিটা ইনকাম কেন কম। চাকরি পায়, কাজ পায়, কিন্তু সে কাজে বাইরে। তার জন্য দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে বহু মানুষ পশ্চিমবঙ্গের বাইরে চলে যান একটা ভালো কাজের জন্য। তো ভালো কাজের নিরিখে পশ্চিমবঙ্গ কেমন অবস্থানে আছে, একটা আইএলও রিপোর্ট আছে, সেই রিপোর্টটা ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024, কিন্তু তাদের দেখতে পারে তাতে একটা সূচক আছে, মানে কাজের মান কতটা খারাপ কতটা ভালো এই ধরনের একটা সূচক করা হয়। সেই সূচকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 23টা বড় রাজ্যের মধ্যে 17তম স্থান। অর্থাৎ এখানে যে কাজগুলো পাওয়া যায় সে কাজগুলো থেকে যেগুলো যথেষ্ট পরিচ্ছন্ন কাজ না, যথেষ্ট ভালো আয় তাতে হয় না।